তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা টপিকের নাম হচ্ছে আপগার স্কোর। এটা চাইল্ড হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে বা চাইল্ড হেলথের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা ইন্ডিকেট করে একটা বাচ্চার জন্ম হওয়ার পর তার হেলথ স্ট্যাটাস কেমন বা তার হেলথ কন্ডিশন কেমন রয়েছে, কতটা ভালো রয়েছে বা কতটা খারাপ রয়েছে, সেটা কিন্তু ইন্ডিকেট করে এই আপগার স্কোরের দ্বারা। তো নতুন একটা টপিক আমরা আজকে শিখতে চলেছি চাইল্ড হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে বা চাইল্ড হেলথের ক্ষেত্রে, যে আপগার স্কোর কী, কেন আপগার স্কোর চেক করা হয়, আপগার স্কোরের মধ্যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, আপগারের নর্মাল স্কোর কত এবং কম হলে কী হয়, বেশি হলে কী হয়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা লিঙ্কে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর যারা নতুন ভিডিও দেখছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নার্সিং রিলেটেড আরও অন্যান্য ক্লাস বা ভিডিও তোমরা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে আপগার স্কোর। আপগার স্কোরে আমাদেরকে কি বলা হয়েছে? আপগার স্কোরে বলা হয়েছে যে দ্য আপগার স্কোর ইজ এ কুইক অ্যান্ড সিম্পল অ্যাসেসমেন্ট টুল। ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজ একটা অ্যাসেসমেন্ট টুল, যার দ্বারা আমরা কি জানতে পারি, একটা নিউবর্ন বেবির হেলথ স্ট্যাটাস এবং ওয়েলবিং আমরা জানতে পারি, যে একটা নিউবর্ন বেবির হেলথ স্ট্যাটাস কেমন বা কতটা সে সুস্থ, সেটা কিন্তু আমরা জানতে পারি আপগার স্কোরের সাহায্যে খুব সহজভাবে। তো এই আপগার স্কোর শব্দটা কোথা থেকে এলো? আপগার স্কোরটা ডেভেলপ করেছে ভার্জিনিয়া আপগার নামে একজন সায়েন্টিস্ট। এই আপগার শব্দটা কিন্তু বের করেছিল, তার নাম অনুসারেই কিন্তু নাম অনুসারেই শব্দটা বের করেছিল। ওর নামের যেহেতু টাইটেলটা আপগার দেওয়া রয়েছে, ডক্টর ভার্জিনিয়া আপগার, তো সেই আপগার নামের উপরেই কিন্তু এই আপগার স্কোরের নামকরণটা হয়েছিল, যেটা 1952-এ হয়েছিল। তো এটা সিম্পল একটা জিনিস, এখানে বেশি বোঝার কিছু নেই। আপগার স্কোর ডক্টর ভার্জিনিয়া আপগার 1952-এ ডিসকভার করেছিল বা ডেভেলপ করেছিল। এর মানে হচ্ছে যে এটা একটা সিম্পল অ্যান্ড কুইক অ্যাসেসমেন্ট টুল, যেটার দ্বারা একটা নিউবর্ন বেবির হেলথ স্ট্যাটাস অ্যান্ড ওয়েলবিং কী করা যায়, ইভ্যালুয়েট করা যায়। মানে একটা নিউবর্ন বেবি কতটা সুস্থ রয়েছে সেটা আমরা জানতে পারি। এই সিম্পল একটা জিনিস। নেক্সটে আমরা জানবো যে এই আপগার স্কোরটা যে আমরা চেক করব একটা বেবির, তো কেন করব, এর পারপাসটা কী রয়েছে। খুব সিম্পল একটা জিনিস, আমি প্রথমেই ডেফিনেশনেই বলে দিয়েছিলাম যে একটা বেবির হেলথ স্ট্যাটাস আমরা চেক করব, মানে জানতে পারবো যে সে কেমন, কতটা সুস্থ রয়েছে। তাহলে ফার্স্ট অপশানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেস নিউবর্ন হেলথ। মানে নর্মাল কথা, নিউবর্নের ফিজিক্যাল কন্ডিশন কেমন সেটা আমরা অ্যাসেস করব, বা তার পটেনশিয়াল কোনো হেলথ ইস্যু রয়েছে কিনা সেটা আমরা চেক করব। প্রেডিক্ট আউটকাম, প্রোভাইড অ্যান আর্লি ইন্ডিকেশন, মানে একটা আর্লি ইন্ডিকেশন প্রোভাইড করব একটা নিউবর্নকে, যদি তার সার্ভাইভাল করার চান্স খুব কম থাকে সেই ক্ষেত্রে। তারপরে গাইড রিসাসিটেশন, যদি সেই বাচ্চাটার অক্সিজেন থেরাপি দরকার হয়, কার্ডিয়াক মাসাজের দরকার হয়, তাহলে আমরা একটা রিসাসিটেশনের গাইড কিন্তু আমরা দিতে পারি। তো এই সমস্ত জিনিস চেক করার জন্য কিন্তু আমরা আপগার স্কোরটা চেক করবো। তাছাড়া আরও অনেক জিনিস রয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই রিসাসিটেশনগুলো দেবো। তো সেগুলো আমরা পরে জানবো, সেটা ক্রাইটেরিয়াতে জানবো। তাহলে পারপাসটা আমরা জানতে পারলাম কি, পারপাস অ্যাসেসমেন্ট নিউবর্ন হেলথ, তারপরে প্রেডিক্ট আউটকাম অফ নিউবর্ন বেবি অ্যান্ড গাইড রিসাসিটেশন। এই তিনটে কিন্তু মেন পারপাস আমাদের আপগার স্কোরে রয়েছে। এবার যেটা মেন টপিক, যে আপগার স্কোর কী, এই আপগার APGAR এই শব্দটার ওপরেই কিন্তু কিছু কন্ডিশন রয়েছে। যেমন আপগারের যে ক্রাইটেরিয়া রয়েছে ফার্স্ট, তো এই 5টা ক্রাইটেরিয়া কী কী? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপগার APGAR, তাহলে এ থেকে আসছে অ্যাপিয়ারেন্স, নেক্সট পি থেকে আসছে পালস, তারপরে AP হয়ে গেল, জি থেকে আছে গ্রিমেস রেসপন্স, এ থেকে আসছে অ্যাক্টিভিটি, আর থেকে আছে রেসপিরেশন। তাহলে এই 5টে কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কী দেখতে পাচ্ছি? তাহলে এ থেকে অ্যাপিয়ারেন্স। এবার সেই অ্যাপিয়ারেন্স, পালস, গ্রিমেস, অ্যাক্টিভিটি, রেসপিরেশন, এগুলোর উপর ডিপেন্ড করে, এগুলোর অ্যাকর্ডিং কিন্তু আমরা সেই বেবিটাকে স্কোর দেবো। সেই স্কোরের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা জানতে পারবো যে সেই পেশেন্টের মেডিকেল ইন্টারভেনশন দরকার আছে কি না, ইমিডিয়েট রিসাসিটেশনের দরকার আছে কি না, নাকি কিছুই দরকার নেই, তার কন্ডিশন একদম ভালো আছে। সেটা ডিপেন্ড করবে কিন্তু এই স্কোরগুলোর উপর। তাহলে সবথেকে প্রথমে যেটা বলা হয়েছে অ্যাপিয়ারেন্স মানে স্কিন কালার।
স্কিন কালারে তিনটে কন্ডিশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কমপ্লিটলি পিঙ্ক। যদি কোনো বেবির বডির কালার কমপ্লিটলি পিঙ্ক থাকে, অর্থাৎ এক্সট্রিমিটিস, বডি সমস্ত কিছু পিঙ্ক রয়েছে, তাহলে তাকে আমরা 2 স্কোর দিব, মানে তার কন্ডিশন ভালো রয়েছে। এবার যদি কোনো পেশেন্টের বা কোনো বেবির বডি পিঙ্ক কিন্তু এক্সট্রিমিটিসগুলো পিঙ্ক নয়, ব্লু, তখন আমরা ভেবে নিব যে তার এক্সট্রিমিটিস অর্থাৎ পেরিফেরিতে এক্সট্রিমিটিসগুলোতে অ্যাডিকুয়েট অক্সিজেন পৌঁছাতে পারছে না, অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড পৌঁছাতে পারছে না। তার মানে তাকে আমরা সম্পূর্ণ কিন্তু সুস্থ বলতে পারি না, বা আবার সম্পূর্ণ খারাপও বলতে পারি না। হতেও পারে যে তাকে মেডিকেল ইন্টারভেনশন দেওয়ার পরে সে ঠিক হয়ে যেতে পারে, তখন আমরা তাকে 1 স্কোর দেবো। তার মানে কমপ্লিটলি পিঙ্ক থাকলে 2 স্কোর দিলাম, আর বডি পিঙ্ক অ্যান্ড এক্সট্রিমিটিস ব্লু থাকলে আমরা 1 স্কোর দিলাম। এবং লাস্ট হচ্ছে যদি একদম অল ওভার বডি ব্লু অর পেল হয়ে থাকে, তাহলে আমরা তাকে 0 স্কোর দেবো, মানে তার কন্ডিশন খুব একটা ভালো নেই। একইভাবে পালসের ক্ষেত্রেও কিন্তু পালসের ক্ষেত্রেও সেম কন্ডিশন। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ইয়েস, পালসের ক্ষেত্রেও সেম কন্ডিশন। পালস অর্থাৎ হার্ট রেট, যদি কোনো পেশেন্টের হার্ট রেট অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা 0 স্কোর দেবো। যদি 100 বিটের কম থাকে তাহলে আমরা 1 স্কোর দেবো, এবং যদি তার 100 বিটের উপরে থাকে পার মিনিটে তাহলে আমরা তাকে 1 স্কোর দেবো। নেক্সট 3 নম্বরে চলে আসছে গ্রিমেস রেসপন্স অর্থাৎ রিফ্লেক্স। গ্রিমেস রেসপন্সে যদি কোনো বাচ্চা জন্মের পর কাঁদে এবং তার গায়ে হাত দিলে বা গালে হাত দিলে উইথড্রল করার চেষ্টা করে এবং অ্যাক্টিভলি উইথড্রল করার চেষ্টা করে যখন আমরা স্টিমুলেট করি, তার মানে ওর কন্ডিশন একদম ভালো আছে, সে অ্যাক্টিভলি উইথড্রল করছে, কাঁদছে, মানে তাকে আমরা 2 দিয়ে দেবো। বাট যদি স্টিমুলেটের সময় কোনো পেশেন্ট উইক ক্রাই হয়, কোনো বেবির উইক ক্রাই হয়, মানে কাঁদে বাট খুব উইক, মানে পারছে না কাঁদতে, এরকম কন্ডিশন আমরা দেখতে পাই, তাহলে ভেবে নেব যে সে কাঁদছে বাট প্রবলেম হচ্ছে কিছু একটা, তাকে আমরা কিন্তু 1 স্কোর দেবো। এবার সে যদি কোনো রকম কোনো রেসপন্স না করে যখন আমরা স্টিমুলেট করি, তখন কিন্তু আমরা তাকে 0 স্কোর দেবো। নেক্সটে আসবো অ্যাক্টিভিটি অর্থাৎ মাসল টোন। ঠিক আছে, অ্যাক্টিভিটি মাসল টোনে আমরা দেখবো যে সেই বেবিটা জন্মের পর যদি অ্যাক্টিভ মুভমেন্ট করে, অর্থাৎ হাত পা এবং বডি পুরো ভালোভাবে ফ্লেকশন করে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ মুভমেন্ট বলবো, এবং সেখানে আমরা 2 স্কোর দেবো। বাট যদি অল্প ফ্লেকশন করে, শুধুমাত্র আর্ম অ্যান্ড লেগস, হাত আর পা শুধু হালকা নাড়াই, তখন সেটাকে আমরা 1 স্কোর দেবো। এবং যদি লিম্প মানে কোনো রকম যদি কোনো অ্যাক্টিভ মুভমেন্ট না করে, একদম কোনো মুভমেন্ট না করে, তখন সেটাকে আমরা 0 স্কোর দেবো। একইভাবে রেসপিরেশনের ক্ষেত্রেও তাই, কোনো পেশেন্ট যদি গুড অ্যান্ড স্ট্রং ক্রাই, এখানে সি লেখা আছে, ক্রাই আর ওয়াইটা কেটে দেওয়া হয়েছে, কেটে গেছে, তো সেটা ক্রাই হবে। তাহলে গুড অ্যান্ড স্ট্রং ক্রাই যদি থাকে তখন সেই বেবিটার জন্মের পর, তাহলে আমরা সেটাকে ভেবে নেব যে সেই পেশেন্টটা একদম পুরো ওকে আছে, সেখানে আমরা 2 স্কোর দিয়ে দেবো। বাট কোনো পেশেন্টের যদি উইক অ্যান্ড ইরেগুলার ক্রাই হয়, তাহলে সেটাকে আমরা ভেবে নেব যে এর সমস্যা রয়েছে, তাকে আমরা 1 দেবো স্কোর। আর যদি কোনো রকম কোনো ক্রাই না হয়, তাহলে সেটাকে আমরা দেব 0 স্কোর। এবার আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে এখানে হায়েস্ট স্কোর, এখানে 5টা কন্ডিশন রয়েছে, তো APGAR 5টা কন্ডিশন রয়েছে, আর একটা কন্ডিশনে হাইয়েস্ট স্কোর রয়েছে 2 অ্যান্ড লো স্কোর রয়েছে 0। তার মানে সবথেকে লো স্কোর যদি 5টা 0 যোগ করি আমরা, তাহলে আমরা 0 পাবো। আর সবথেকে হাইয়েস্ট স্কোর অর্থাৎ 5টা 2 যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা 10 পাবো। তার মানে সবথেকে হাইয়েস্ট স্কোর হচ্ছে 10 অ্যান্ড লো স্কোর হচ্ছে 0। তো আমরা আরও ডিটেল এই স্কোরটা আলোচনা করে নিই। স্কোরের আগে এখানে একটা কন্ডিশন বলা হয়েছে, যে এখানে যে কন্ডিশনটা বলা হয়েছে যে আবগার স্কোর ইজ টাইপিক্যালি অ্যাসেসড অ্যাট 1 মিনিট অ্যান্ড 5 মিনিট আফটার বার্থ। এখানে কিছু জিনিস মিসিং আছে, আমি বলে দিই। এখানে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি যে আবগার স্কোরটা আমরা কখন চেক করব। আবগার স্কোরটা কোনো নিউবর্ন জন্ম হওয়ার 1 মিনিট পর থেকেই কিন্তু আমরা আবগার স্কোর চেক করব। যদি জন্ম হওয়ার 1 মিনিট পরেই দেখতে পেয়ে যাই যে তার আবগার স্কোর একদম খুব সুন্দর রয়েছে, ঠিকঠাক রয়েছে, তাহলে আমরা আর দ্বিতীয়বার চেক করব না। আর যদি আমরা দেখি যে কোনো গণ্ডগোল রয়েছে, খুব প্রবলেম রয়েছে, তখন যতক্ষণ না NICU অর্থাৎ নিকু NICUতে পাঠানো হচ্ছে, তার আগে পর্যন্ত 5 মিনিট পর পর করে কিন্তু আমরা আবগার স্কোর পেশেন্টের চেক করব, যতক্ষণ না ইমপ্রুভ হচ্ছে না আবগার স্কোর। ঠিক আছে, এটা হচ্ছে টাইমিং। এবার স্কোর নর্মাল, এখানে স্কোরের 3টে কন্ডিশন বলা হয়েছে। ফার্স্ট কন্ডিশনে বলা হয়েছে যদি কোনো বেবির 7 থেকে 10-এর মধ্যে থাকে স্কোর, তাহলে ভেবে নেব যে সে নর্মাল আছে এবং তার
হেলথ কন্ডিশন একদম ভালো আছে। নেক্সট আরেকটা কন্ডিশন রয়েছে, যদি তার স্কোর 4 থেকে 6 হয় তাহলে ভেবে নিব যে তার স্কোর খুব খারাপ নেই, খুব ভালো নেই, মানে তার কিন্তু মেডিকেল ইন্টারভেনশনের দরকার আছে, মানে ওকে হসপিটালে ভর্তি করতে হবে, তাকে কিছুদিন অবজারভেশনে রাখতে হবে, তার ওষুধ লাগবে, ভালো হয়ে যাবে। কিন্তু যদি দেখে নিই যে কোনো পেশেন্টের স্কোর 3 বা তার কম হয়ে গেছে, ঠিক আছে, 3 বা তার কম রয়েছে, তখন আমরা ভেবে নেব যে পেশেন্টের অবস্থা সিরিয়াস আছে, তাকে ইমিডিয়েট রিসাসিটেশন দিতে হবে। এই 3টা কন্ডিশন আমি আরেকবার বলি। প্রথমে যে কন্ডিশন রয়েছে 7 থেকে 10 নর্মাল, কিছু করার দরকার নেই। তারপরে কন্ডিশন রয়েছে 4 থেকে 6, মানে তার মেডিকেল ইন্টারভেনশনের দরকার। আর যদি দেখি যে 3 বা তার কম রয়েছে তাহলে তার ইমিডিয়েট রিসাসিটেশন বা সিপিআরের দরকার। তো এটাই হচ্ছে আবগার স্কোর, এর বেশি কিছু এর মধ্যে নেই, খুব সিম্পল একটা টপিক যেটা আমরা জানলাম। আবগার স্কোর কী জানলাম, পারপাস জানলাম, পাস্টে যে মেন ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো জানলাম, এবং স্কোর সম্বন্ধে কিন্তু আমরা জেনে গেলাম। তো এটাই ছিল আজকের টপিক। যারা নোট লেখার কথা ভেবে থাকো তাহলে ভিডিও পজ করে নোট লিখে নিও। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।